ভাবুন আপনি লোহিত সাগরের তীরে অবস্থিত একটি দেশ ইরিত্রিয়াতে এলেন। বিমানবন্দরেই বুঝবেন এখানে প্রবেশ কঠিন আর বের হওয়া আরও কঠিন। ভিসা পাওয়া প্রায় অসম্ভব। প্রস্থান অনুমতি পেতে অনেক সময় লাগে প্রায়শই কারণ ছাড়াই তা বাতিল হয়। রাস্তায় চেকপোস্ট আছে, শহর ও শহরের বাইরে কাগজপত্র পরীক্ষা করা হয়। স্বাধীন বিচার ব্যবস্থা ও অবাধ নির্বাচন নেই। ক্ষমতার একটি ছোট গোষ্ঠী সব সিদ্ধান্ত নেয়। মানুষ যে কোনো উপায়ে দেশ ছাড়তে চায়। পরিবারগুলো বিচ্ছিন্নভাবে থাকে। যারা রয়ে গেছে তারা নিয়ম থেকে বিচ্যুত হতে ভয় পায়। এরিট্রিয়া দীর্ঘ যুদ্ধের পর স্বাধীন হয়েছিল। মানুষ শান্তিপূর্ণ জীবন ও ভোটের অপেক্ষায় ছিল, কিন্তু নির্বাচন হয়নি, নাগরিক অধিকার কার্যকর হয়নি। দেশে একদলীয় শাসন, অন্য দল নিষিদ্ধ। রাজনৈতিক গোষ্ঠী সমাবেশ ও স্বাধীন সংগঠন নিষিদ্ধ। সংসদ বিতর্ক বা সিদ্ধান্তের কেন্দ্র নয়। সবকিছু উপর থেকে আসে। এভাবে ক্রমশ এক বদ্ধ শাসন গড়ে ওঠে। নাগরিকের নিয়মে প্রভাব নেই। যে কোনো ভিন্নমত হুমকি জোর করে দমন করা হয়। 1990-এর দশক থেকে ইসাইয়াস আফওয়ার্কি এরিত্রিয়ার শাসক। 1993 সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে কোনো জাতীয় নির্বাচন হয়নি। গুরুত্বপূর্ণ পদে অনুগতদের নিয়োগ ও অপসারণ হয় শীর্ষ সিদ্ধান্তে। 2000 সাল থেকে স্বাধীন গণমাধ্যম নেই। সংসদ সরকারের উপর নিয়ন্ত্রণহীন। প্রকাশ্যে সমালোচনা বিপজ্জনক। যুদ্ধ শান্তির সিদ্ধান্ত এক হাতে কেন্দ্রীভূত। এ অবস্থায় নাগরিকদের অভিযোগ নিষ্ফল, তাই মানুষ নীরব থাকে, নিজেকে আড়াল করে। এরিত্রিয়ার উত্তরে সামরিক শিবিরে কিশোররা শেষ স্কুল বছর কাটায়। কঠোর ড্রিল রুটিন ও ন্যূনতম স্বাধীনতা। জাতীয় সেবার আনুষ্ঠানিক মেয়াদ 18 মাস হলেও বাস্তবে তা অনির্দিষ্টকাল চলে। তাদের বছরের পর বছর সামরিক ইউনিটে রাখা হয়। সামরিক নিয়ন্ত্রণে নির্মাণ সরকারি প্রতিষ্ঠান খনিতেও পাঠানো হয়। পদত্যাগ প্রায় অসম্ভব। পালানোর চেষ্টায় কারাদণ্ড হয়। পড়াশোনা ও পারিবারিক স্বপ্ন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তাই তরুণরা পালানোর পথ খোঁজে। ইরিত্রিয়ায় মেয়েদেরও জাতীয় সেবায় বাধ্য করা হয়। এটি কঠোর শ্রম, কম বেতন ও কমান্ডার নির্ভর এক বিপজ্জনক ব্যবস্থা। মানুষকে বছরের পর বছর কাজে আটকে রাখা হয়। অতিরিক্ত শ্রম সাধারণ। অভিভাবকরা কিশোরদের লুকিয়ে রাখেন বা বিদেশে পাঠাতে চেষ্টা করেন। পালাবার চেষ্টায় কারাদণ্ড হয়, পরিবারকে জরিমানা গুনতে হয়। নারীরা বিশেষভাবে অরক্ষিত। তারা বাড়ি থেকে দূরে, শর্তবিহীন ও অনিশ্চিত পরিস্থিতিতে থাকেন। এরিত্রিয়া থেকে আইনত বের হওয়া প্রায় অসম্ভব। অনুমতি জোটে বিরলতাও ব্যক্তিগত পরিচয়। রাস্তায় চেকপোস্ট, মুদ্র ও সীমান্তে টহল। বিদেশিদের সাথে যোগাযোগ প্রশ্ন তোলে। ব্যবসায়িক ভ্রমণের জন্য লাগে ব্যাখ্যা ও প্রতিবেদন। প্রবাস থেকে আত্মীয় আগমনও থাকে নজরদারিতে। নিয়ম ভাঙলে গ্রেপ্তারের হুমকি। এমন পরিবেশে দেশটি রুদ্ধ হয়। ভুলের ভয় মানুষকে দমিত রাখে। পড়াশোনা বা চিকিৎসার মতো সাধারণ ভ্রমণ পরিণত হয় দুঃসাধ্য স্বপ্নে। ইরিত্রিয়ায় বিনা বিচারে আটক করা হয়। পালানোর চেষ্টা অননুমোদিত। ঘরোয়া প্রার্থনা, সাংবাদিকদের সাথে কথা বা প্রকাশ্যে সমালোচনার জন্য। বিচার গোপন বা অনুপস্থিত। আটককৃতদের স্বজনদের জানানো হয় না তাদের কোথায় রাখা হয়েছে। স্বাধীন সংবাদ মাধ্যম বন্ধ। বিদেশি মিডিয়ার প্রবেশাধিকার প্রায় নেই। আইনজীবীরা প্রায় অকার্যকর, কারণ সিদ্ধান্ত নেয় নিরাপত্তা সংস্থা। ফলস্বরূপ সমাজ নীরব। এমনকি সাধারণ দৈনন্দিন অভিযোগও বিপদ ডেকে আনতে পারে। মানুষ তাই অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকে। ইরিত্রিয়ায় দ্রুতগতির ইন্টারনেট নেই বললেই চলে। মোবাইল দুর্বল ও ব্যয়বহুল। অ্যাক্সেস পয়েন্ট নিয়ন্ত্রিত। ইন্টারনেট ক্যাফে লাইসেন্সপ্রাপ্ত গ্রাহকের তথ্যও রাখে। সোশ্যাল মিডিয়ায় করা পোস্টের জন্য জিজ্ঞাসাবাদ হতে পারে। বিদেশি সাইট ধীরে খোলে, ভিডিও প্রায় দেখা যায় না। মানুষ ঝুঁকি বোঝে এবং অনলাইনে নীরব থাকতে পছন্দ করে। কর্তৃপক্ষ নীরবতা চায়, কম খবর, কম প্রশ্ন। এতে নাগরিকরা বাইরের বিশ্ব, অধিকার ও সুযোগ সম্পর্কে অন্ধকারে থাকে। যে কোনো বিকল্পই দূর ও বিপজ্জনক মনে হয়। ইরিত্রিয়ায় সরকার সীমিত কয়েকটি ধর্মকে স্বীকৃতি দেয়। বাকি ধর্মগুলি কার্যত বেআইনি। অনিবন্ধিত ধর্মসভা ভেঙে দেওয়া হয়। ধর্মগুরুদের গ্রেপ্তার করা হয়।
বাড়িতে মিলিত হওয়া বা প্রার্থনাও ঝুঁকিপূর্ণ। স্বীকৃত ধর্মগুলিও কঠোর নজরদারিতে থাকে। ধর্মযাজক নিয়োগে সরকারের অনুমোদন লাগে, সভাগুলিতেও তল্লাশি চলে। ধর্মপ্রাণ মানুষ জনসমক্ষে নিজেদের বিশ্বাস নিয়ে আলোচনা করেন না। এ কারণে ধর্মীয় সম্প্রদায় দুর্বল হচ্ছে। অনেকে গোপনে ধর্ম পালন করছে বা দেশ ছাড়তে চাইছে। যে দেশে প্রায় সবকিছুর সিদ্ধান্ত সরকার নেয়, সেখানে ব্যক্তিগত বিশ্বাস এমন এক বিষয় যা নিয়ে কথা না বলাই ভালো। ইরিত্রিয়ার নিজস্ব শিল্প সীমিত। অনেক পরিবার প্রবাসী স্বজনদের পাঠানো টাকায় চলে। প্রবাসীদের কাছ থেকে আয়ের 2% বাধ্যতামূলক কর নেওয়া হয়। এই অর্থ না দিলে কনসুলেটে পরিষেবা পেতে অসুবিধা হয়। অর্থনীতির দ্বিতীয় ভিত্তি হল সোনা ও তামা উত্তোলন। এতে রাষ্ট্রীয় ও বিদেশি সংস্থা জড়িত। চুক্তিগুলি গোপন এবং শর্ত কঠিন। মূল লাভ রাষ্ট্রের কাছেই থাকে। ছোট ব্যবসার বৃদ্ধি কঠিন। পরিদর্শন ও সব হারানোর ভয় তাদের থাকে। এরিট্রিয়ার রাজধানী শহরের বাইরে বহু গ্রামীণ এলাকায় ভালো রাস্তা ও স্থিতিশীল বিদ্যুৎ নেই। জল সরবরাহ অনিয়মিত হেঁটে আনতে হয়। চিকিৎসা কেন্দ্র দূরে, প্রায়শই পরিবহন বা টাকা মেলে না। শিক্ষকরা কাজে যোগদান বা দেশ ছাড়ায় স্কুল খালি পড়ে। ফসল বৃষ্টির উপর নির্ভরশীল, যন্ত্রপাতির অভাব প্রকট। কর্তৃপক্ষ বিনামূল্যে জনসেবামূলক কাজ চায়, ফলে মানুষ চাপানো কাজে সময় দিতে বাধ্য হয়। পরিবারগুলো দিন আনে দিন খায়। যারা দেশ ছেড়েছে তাদের পাঠানো টাকার উপর বাঁচে। আসমারা ইরিত্রিয়ার রাজধানী 20 শতকের পরিপাটি স্থাপত্য ও বিশ্ব ঐতিহ্যের মর্যাদার জন্য পরিচিত। ছবিতে শহরটি শান্ত দেখায়, পরিষ্কার রাস্তা, ক্যাফে, কর্মশালা। তবে এতে স্বাধীনতা বাড়ে না। অনুমতি অনেক, পুলিশ সবখানে। বিদেশিদের সাথে প্রায় তত্ত্বাবধায়ক থাকে। সবকিছুর ছবি তোলা যায় না। ভিসা প্রায় মেলে না। দাম বেশি, বেতন কম। রাতে নীরবতা শান্তির জন্য নয়, বরং নিয়ন্ত্রণ ও ভয়ের কারণে। পর্যটন বাড়ছে না, পথ সীমিত, নিয়ম কঠোর। বাস্তব জীবন এখনও নিয়ন্ত্রিত। ইরিত্রিয়ার সীমান্ত ইথিওপিয়া, সুদান ও জিবুতির সঙ্গে। এটি লোহিত সাগরের তীরে অবস্থিত। প্রতিবেশীদের সাথে সম্পর্ক যুদ্ধ থেকে শান্তি প্রচেষ্টার পর আবার উত্তেজনাপূর্ণ হয়েছে। সীমান্ত কখনো বন্ধ হয়, কখনো খোলে, কিন্তু সাধারণ মানুষের জীবন সহজ হয় না। আঞ্চলিক বাণিজ্য দুর্বল, মানবিক সংস্থাগুলির প্রবেশাধিকার সীমিত। ট্যাক্সি শান্তি ও আস্থা না থাকলে ইরিত্রিয়ার অর্থনীতি প্রতিবেশী বাজারগুলিতে যুক্ত হতে পারে না। নাগরিকদের পক্ষে বিদেশে বৈধভাবে পড়াশোনা বা কাজ করা কঠিন, এমনকি সেখানে ঘনিষ্ঠজন থাকলেও। মানুষ নথিবিহীনভাবে মরুভূমি ও পাহাড় পেরিয়ে ইরিত্রিয়া ছাড়ছে। টহল দল পালানো লোকেদের ধরে, আর পথপ্রদর্শকরা তাদের ফেলে দিতে বা বিক্রি করতে পারে। কিছু জায়গায় দলগুলো মুক্তিপণের জন্য লোকজনকে আটকে রাখে এবং পরিবারকে ব্ল্যাকমেল করে। অনেকে অতিরিক্ত বোঝাই নৌকায় ওঠে এবং সমুদ্রে মারা যায়। ঝুঁকি সত্ত্বেও এই স্রোত থামে না। দেশের ভেতরে অনির্দিষ্টকালীন সেবা থেকে বেরিয়ে আসার কোনো আইনি পথ নেই। এই ঘটনাগুলো মানবাধিকার প্রতিবেদন ও প্রতিবেশী দেশের খবরে নিয়মিত উঠে আসে। ইরিত্রিয়ার যেসব বাসিন্দা প্রতিবেশী দেশে পৌঁছেছেন, তারা দ্রুত আশ্রয় পান না। মানুষ মাস ও বছর ধরে শিবিরে বাস করে। কাগজপত্র ধীর গতিতে তৈরি হয়। শিশুরা ভিড়ে ঠাসা ক্লাসে পড়ে। চিকিৎসার অভাব দেখা দেয়। পুনর্বাসনের কোটা কম। পরিবারগুলো অপেক্ষায় আটকে থাকে। তারা মানবিক সহায়তা ও অর্থের উপর নির্ভরশীল। একই সময়ে ইরিত্রিয়ার সরকার প্রবাসীদের কাছ থেকে 2% কর দাবি করে। অনেকে বাড়িতে থাকা স্বজনদের ভয় তা দেয়। দেশ ছেড়ে পালানোর পরেও নির্ভরতা ও নিয়ন্ত্রণের এই চক্র চলতে থাকে। ইরিত্রিয়ার ভবিষ্যৎ দুটি বিষয়ের উপর নির্ভর করে: সরকারের জাতীয় সেবা কমানো ও অর্থনীতি খোলা, এবং প্রতিবেশীদের সাথে স্থিতিশীল শান্তি। সংস্কার ও সংলাপ শুরু হলে মানুষ পড়াশোনা ও কাজে ফিরবে, ছোট ব্যবসা প্রাণবন্ত হবে। যদি পরিস্থিতি একই থাকে, দেশ যুবকদের হারাবে, পরিবারগুলো আলাদাভাবে বসবাস করবে। লাখো ইরিত্রিয়ান বিদেশে খবর দেখছে, কিন্তু ভ্রমণ নিয়ম ও নিপীড়নের ভয়ে তারা ফিরতে ভয় পায়। যদি আগ্রহী হন, নতুন পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমরা সবকিছু সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক রাখি।